নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প ভৌতিক অমনিবাস থেকে মানবেন্দ্র পালের লেখা রহস্যময় আলমারি প্রথম পর্ব। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা ভৌতিক অমনিবাস থেকে রহস্যময় আলমারি প্রথম পর্ব। বেলা তখন 9টা। সবে দ্বিতীয়বার চা খেয়ে কাগজটা পড়ছি। এত সকালে টেলিফোন করেছে কে? মফস্বল শহরে এখন ঢালাও টেলিফোন হচ্ছে, এমনকি স্টুডিও। আমিও নিয়েছি একটা। লোক দেখানো ছাড়া আর কিছু না, কেননা ছোট শহরে কে আর কত ফোন করবে। দরকার হলে 15-20 মিনিট পায়ে হেঁটে কিংবা সাইকেলে চেপে দেখা করে আসা যায়। তবে একজন আমাকে মাঝে মাঝেই ফোন করে। সে আমার বন্ধু জলধর গাঙ্গুলি। নামটা যেমন সেকেলে, রংটাও তেমনি জলধরের, মানে জল ভরা মেঘের মতোই কালো, মোটা সোটা চেহারা, ছোট ছোট চুল। বিয়ে থাওয়া করেনি, পৈতৃক বাড়িতে একাই থাকে। একমাত্র আমি ছাড়া ওর কোনো বন্ধু নেই, কারোর সঙ্গে মেলামেশাও করে না। অন্যেও ওর সঙ্গে মিশতে অত চায় না। তারও কারণ আছে। জলধর মানুষটা একটু অন্য ধরনের। তার অদ্ভুত কিছু শখ আছে, যেমন নানা রকমের পাখি পোষা, পাহাড় পর্বতে ঘুরে নানা রকম পাথর সংগ্রহ করা, আর পুরনো আমলের জিনিস কেনা। যেমন এখন থেকে 70 মাইল দূরে এক পাদ্রী তার ঠাকুরদাদার পিয়ানোটা বিক্রি করবে শুনেই জলধর গিয়েছিল সেটা কিনে আনতে। কিনেও নিয়ে এসেছিল, যদিও সে পিয়ানো বাজাতে পারত না। ওই রকম একটা পিয়ানো কিনে সে দারুণ খুশি। সেদিন আমায় ডেকে পিয়ানোটা দেখালো। সবচেয়ে তাজ্জব ব্যাপার হচ্ছে সেটা বাজেই না। এই কথা জলধরকে বলায় সে হেসে বলেছিল, তাতে কি, আমি তো আর বাজাবো বলে ওটা কিনিনি, একটা ঐতিহাসিক জিনিস বলেই কিনেছি। ওই একটা কথা ও শিখে রেখেছে, ঐতিহাসিক। একটা কোনো পুরনো জিনিস পেলেই ও বলে, জানো, দারুণ একটা ঐতিহাসিক জিনিস সস্তায় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে সেটা তার ঐতিহাসিক সংগ্রহশালায় ঠাঁই পেয়ে যায়। সারাদিন সে এই সব নিয়েই ব্যস্ত থাকে। পুরনো আসবাবপত্রগুলো ঝাড়পোছ করে। পোষা জন্তুকে লোকে যেমন আদর করে, তেমনভাবে এই পুরনো জিনিসগুলোর গায়ে হাত বুলায়। আবার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতায় কোথাও কোনো পুরনো জিনিস বিক্রি হচ্ছে কিনা। তেমন বিজ্ঞাপন চোখে পড়লে ও আমাকে নিয়ে কলকাতায় যাবে। জিনিসটা ভালো করে দেখবে। নিজের মনে ওর মাথা নাড়া দেখলেই বুঝতে পারি জিনিসটা ওর পছন্দ হয়েছে। তারপর ও যখন জিজ্ঞেস করে, কিরে জিনিসটা নেব, কেমন বলতো, আমি তৎক্ষণাৎ বলি, চমৎকার। ব্যাস, ওর ঐতিহাসিক সংগ্রহশালায় আর একটা বস্তু এসে ঢোকে। তা এইরকম মানুষের সঙ্গে কি আর মিশতে চায়? ওরও কারো সঙ্গে ভাব জমবার দরকারও হয় না। তবু হঠাৎ ও ফোন দিল কি নিয়ে, নিজেই বলল, যাক, এখন তোমার সঙ্গে কথা বলার সুবিধে হবে। তাই আমি নিশ্চিত জানি এখন টেলিফোন করছে শ্রীমান জলধর ছাড়া আর কেউ না। কিন্তু সাত সকালে নিশ্চয়ই কোথাও আবার কোনো ঐতিহাসিক জিনিসের সন্ধান পেয়েছে, তাই ডাকছে। হ্যালো,
ওপার থেকে জলধরের জলগম্ভীর গলা পেলাম। শোনো, আজ রাত্রে তুমি আমার বাড়িতে খাবে। হেসে বললাম, সে তো আনন্দের কথা, কিন্তু হঠাৎ আমাকে আজ নিমন্ত্রণ করার উদ্দেশ্য? ও কিন্তু হাসল না, বলল, উদ্দেশ্য আর কি, রোজ একা একা খাই, আজ একসঙ্গে খাবো। খুব ভালো কথা তো। তো কি মেনু করছো? কি খাবে বলো? মাংস ভাত? বেশ, তোমার কাজের মেয়েটি তো ভালোই মাংস রাঁধে। ও যেন একটু অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, একটু চাটনি করতে বলবে। মাংসের সঙ্গে একটু চাটনি না থাকলে হয়? ও তেমনি নিষ্প্রিয়ভাবে বলল, করব। আর শোনো, অত রাত্রে বাড়ি ফিরতে হবে না, আমার এখানেই থাকবে। আমি একটু ইতস্তত করে বললাম, কত আর রাত হবে, ফিরে আসতে পারবো। জলধর বলল, থাকতে আপত্তি কি? অত রাত্রে 1 মাইল পথ ঠেঙিয়ে ফিরবে কেন? এখানে থাকার কোনো অসুবিধা হবে না। হেসে বললাম, না না না, সে ব্যাপার নয়। ফোন ছেড়ে দিলাম। একটু অবাক হলাম, যদিও মাঝে মাঝেই উপলক্ষ ছাড়াই নিমন্ত্রণ করে, তবু এবার যেন ওর গলার স্বরটা কিরকম, যেন জলধর নয়, অন্য কেউ কথা বলছে। খুব অন্যমনস্কভাবে কথা বলছিল। সবেমাত্র এসে কাগজটা তুলে নিয়েছি, আবার ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন ধরলাম। জলধর, হ্যাঁ শোনো, রেনু বলছে তুমি একটু তাড়াতাড়ি এসো, ও তো রাত্রে বাড়ি চলে যায়, আজ 8:30টার মধ্যে খাইয়ে দাইয়ে চলে যাবে। আচ্ছা বলে ফোন ছেড়ে দিলাম। মুশকিল, 8টার সময় কি খিদে পায়, তার মানে ভালো করে খাওয়াই হবে না। জলধরের বিরাট দোতলা বাড়িটা শহরের একেবারে বাইরে, পিছনে মাঠের পর মাঠ। বড় রাস্তা থেকে একটা সরু পথ এসেছে বাড়িটার কাছে। এই পথের দুধারে ঝোপঝাপ, বুনো ফুলে ভরে থাকে। বাঁ দিকে একটা ভাঙা শিব মন্দির, এদিকে ওদিকে কয়েক ঘর আদিবাসী আর চাষির ঘর। বলাই বাহুল্য জায়গাটা খুবই নির্জন। ভাবতে অবাক লাগে, এইরকম জায়গায় কেন জলধর এর বাবা বা ঠাকুরদা বাস করত। এখনই এইরকম অবস্থা, 60-70 বছর আগে তাহলে কি অবস্থা ছিল, সহজেই তা অনুমান করা যায়। জলধর বলে, পিছনের ওই মাঠগুলো একসময় খুবই সুন্দর, ঠাকুরদার পছন্দের ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও ফসল ফলাতে পারেনি। এ একটা আশ্চর্য ব্যাপার। জলধর অবশ্য অর্ধেক জমি বেচে দিয়েছে একজন কারখানার মালিককে। যে টাকা পেয়েছে তাতে পায়ের ওপর পা দিয়ে বসে খাচ্ছে, আর মনের আনন্দে পুরো জিনিস কিনে বেড়াচ্ছে। আমি যখন টর্চ দিয়ে ওদের বাড়ি পৌঁছালাম, তখন ঠিক সন্ধে। বিকেলের দিকে বড় একটা যাই না, যদি একান্তই যেতে হয় তাহলে টর্চ নিয়ে যাই। জায়গাটা খারাপ, অত্যন্ত সাপের ভয় খুব। কিন্তু এই কথা জলধরকে বলার উপায় নেই, বললেই চটে যায়, রাগ করে, বলে, যত ভয় তোমারই, কই এতকাল আমরা রয়েছি, সাপ কাটা তো দূরের কথা, চোখেও পড়েনি কখনো। তবে হ্যাঁ, শেয়াল মুড়বিড়াল আছে, তারা তো আর তেড়ে আসে না। আমি এ নিয়ে তর্ক করি না, নিজে সাবধান থাকি। কড়া নাড়তেই জলধর নিচে নেমে এসে দরজা খুলে দিল। অন্যবার প্রাণ খুলে হাসে,
এবারও একটু হাসলো, কিন্তু তাতে প্রাণের স্পর্শ নেই। তোমার কথাই ভাবছিলাম, এসো। আমার কথা ভাববার কি আছে, আসবো বলেছি যখন আসবই, তাছাড়া নেমন্তন্ন বলে কথা। আমার এই সরস মন্তব্যে জলধর কোনো উত্তর না দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির পাশে দেখলাম বিরাট বিরাট খাঁচা ঝুলছে। আমি জানি ওগুলোতে সব নানা জাতের পাখি আছে। একতলার উঠোনের ওদিকে একটা ঘরে আলো জ্বলছে, দেওয়ালে একটা ছায়া নড়ছে। হঠাৎ দেখলে গাটা ছমছম করে ওঠে। কিন্তু ওটা যে জলধরের রাধুনী রেণুর ছায়া তা আমি জানি। দোতলায় বেশ বড়সড় চৌকানো জায়গা। এখানে চারদিকে চারটে পুরনো, অর্থাৎ বাপ ঠাকুরদার আমলের সোফা, মাঝখানে একটা সেন্টার টেবিল, টেবিলের ওপর ফুলদানি, একটা অ্যাস্ট্রে। হঠাৎ লোডশেডিং হলে জ্বালাবার জন্য একটা মোমবাতি মোটা রকের কাঁচের স্ট্যান্ডে লাগানো, পাশেই দেশলাই। এসব ছাড়াও বেশ কয়েকটা ছোট বড় নতুন ধরনের পাথর। ওর পাথরের কালেকশন আমি নিচের ঘরে দেখেছি। তবু বোধহয় লোককে দেখাবার জন্যেই কয়েকটি নমুনা সেন্টার টেবিলে যত্ন করে রেখে দিয়েছে। মুখোমুখি দুটো সোফায় আমরা বসলাম। ও বলল, চা না কফি? আমি জানি একে খিদের বলা নেই, তার উপর যদি এখন চা কফি খাই তাহলে খিদের 12টাই বেজে যাবে। তাই বললাম, কিছু না। ও তার জন্য দুঃখিত হলো বলে মনে হলো না, বরঞ্চ যেন নিশ্চিন্ত হলো। আমি বললাম, তা হঠাৎ নিমন্ত্রণ করার কারণ কি? ও একটু গম্ভীর হয়ে বলল, সে তো সকালেই বলেছি, চুপচাপ একা থাকি, ভালো লাগে না, ব্যাস, এরপর আর কথা চলে না। তবু আমার মনে হচ্ছিল এই হঠাৎ নিমন্ত্রণ করার পিছনে কোনো কারণ নিশ্চয়ই আছে। ও চেপে যাচ্ছে, নইলে সকাল 9টা বাজতে না বাজতেই ফোন করলো কেন? একটু বেলাতে করতে পারত। যাই হোক, ও প্রশ্ন আর করলাম না। অন্য প্রসঙ্গ নিয়ে গল্পগুজব চলল। একসময় হঠাৎ ও চকিত হয়ে উঠল, বলল, এবার খাওয়াটা সেরে নি, কি বলো? গির্জার আকারে পুরনো দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম সবে 8:45। অনিচ্ছা সত্ত্বেও বললাম, বেশ তো, তাহলে চলো নিচেই যাই। আমি জানি খাবার ব্যবস্থা নিচের ঘরে, উপরেও ব্যবস্থা ছিল, কিন্তু রেনুর পক্ষে দুজনের খাবার নিয়ে উপরে আসা একটু অসুবিধাই আছে। অন্যবার খাওয়ার সময় জলধর এক নাগাড়ে বকবক করে যায়, বিষয় নেই। একই কথায় কোনো প্রাচীন জিনিসের সন্ধান পেয়েছে, তারই ফিরিস্তি। এইসব কালেকশন নিয়ে একটা এক্সিবিশন করার ইচ্ছাও ও বারে বারে প্রকাশ করেছে, কিন্তু আজ একেবারেই চুপ। একবার শুধু বলল, আর কি নেবে, চেয়ে নাও। মনে মনে রাখলাম, সন্ধ্যেবেলাতে কি খিদে হয়, যে বেশি খেতে পারবো। খাওয়ার পরও বলল, তুমি ওপরে গিয়ে বসো, আমি যাচ্ছি। আমি জানি ও এখন ওর পাখিদের পরিচর্যা করবে, তবে সব খাঁচাগুলো খুলে খুলে দেখবে যথেষ্ট দানা পানি আছে কিনা। শীতকাল হলে খাঁচাগুলো উপরে হালকা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেয়, তারপর খাঁচার দরজাগুলোর ছিটকিনি ভালো করে পরীক্ষা করে। এখানে হঠাৎের খুব উৎপাত। সারা রাত পাখির খাঁচার দিকে ছকছক করে ঘুরে বেড়ায়। সমস্ত একতলাটা তো তখন একদম খাঁ খাঁ করে।
আমি ওপরে এসে সোফায় সবে বসেছি, হঠাৎ মনে হলো সিঁড়ির দরজার আড়াল থেকে কে যেন উঁকি মারল। আমি চমকে উঠলাম। কে ওখানে? চাপা গলায় জিজ্ঞেস করলাম। উত্তর দিল না কেউ। আমি তখন উঠে গেলাম। দরজার পাটটা খুলে ঠেলে দিয়ে দেখলাম কেউ একজন দরজার পাশে দাঁড়িয়ে আছে। কে তুমি? বলে টর্চ ফেললাম। এ কি রেনু? ও ঠোঁটের উপর আঙুল চেপে চুপ করে থাকতে ইশারা করলো। তারপর ফিসফিস করে বলল, বাবুকে একটু দেখবেন, ওকে এখানে একা ফেলে রেখে যাবেন না, খুব খারাপ সময়। বলে তত্তর করে নিচে নেমে গেল। আমি তো হতভম্ব। রেনু এমন চুপি চুপি উপরে উঠে এলো কেন? কেনই বা বলে গেল খুব খারাপ সময় বাবুকে দেখবেন? এর আগে তো কখনো এমন কথা বলেনি। হঠাৎ কি এমন ঘটল যে জলধর গম্ভীর হয়ে আছে, সারা বাড়ি যেন থমথম করছে। একটু পরে সদর দরজায় খিল দেওয়ার শব্দ শুনতে পেলাম। বুঝলাম রেনু চলে গেল। জলধর দরজা বন্ধ করে উপরে আসছে। সোফায় আরো কিছুক্ষণ বসে থাকলাম। জলধর চোখ বুজিয়ে সিগারেট খেতে লাগলো। কথা খুঁজে পাচ্ছিলাম না, তাই বললাম, রেনু চলে গেল? হ্যাঁ, ওর আজকে তাড়া আছে দেখলাম। এবারও জলধর সংক্ষিপ্ত উত্তর দিল, হ্যাঁ। তারপর ও বলল, চলো শোয়া যাক। আমি আবার ঘড়িটার দিকে তাকালাম। সবে রাত 9টা। মনে মনে ভাবলাম, হায় কপাল, এক্ষুনি শুতে হবে। শুধু তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ার জন্যে কি ও নিমন্ত্রণ করে আনলো? কিন্তু প্রতিবাদ করলাম না। প্রতিবাদ করতে ইচ্ছেও হলো না, কেননা আজকে এই জলধর যেন আমার চিরপরিচিত জলধর নয়। ও হঠাৎ কিরকম বদলে গিয়েছে। ওর হাসি খুশি ভাবটাই নেই। সব সময় ও যেন কিছু চিন্তা করছে। যাই হোক, আমরা বিছানায় গিয়ে ঢুকলাম। বড় খাট, স্বচ্ছন্দে 4 জন শুতে পারে। নিখুঁতভাবে বিছানা পাতা, মশারি টাঙানো। এর আগেও এই বিছানায় আমরা শুয়েছি পাশাপাশি, আজও শুলাম। আগে গল্প করতে করতেই রাত কভার হয়ে যেত, কিন্তু আজও চুপচাপ শুয়ে আছে। আমি লক্ষ্য করলাম একটা বেড সুইচ ওর ডান হাতের কাছে ঝুলছে। এটা আগে ছিল না। বেড সুইচটা নতুন করালে? হ্যাঁ, রাত্রে উঠতে হলে এটা কাজে দেয়। এ তো সবাই জানে, কিন্তু হঠাৎ আজ কেন? তবে সে কথা জিজ্ঞেস করতে পারলাম না। জিজ্ঞেস করে লাভও নেই। একটু পরে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে বলো তো? ও বলল, জানি না। তুমি যদি এইভাবে আমাকে এড়িয়ে যাও তাহলে ডাকলে কেন? শুধু মাংস ভাত খাওয়ানোর জন্যে? নিশ্চয়ই নয়। ও বলল, রাতটা কাটুক, কাল সকালে বলবো। বলে পাশ ফিরে গেল। আগেই বলেছি, এর আগেও অনেকবার এ বাড়িতে খেয়েছি, শুয়েছি, কিন্তু এবার সবই যেন অদ্ভুত। জলধর বেলা 8:30টার আগে কখনো ওঠে না। আজ 9টা বাজতে না বাজতেই ফোন করলো। 7 সকালে উঠে আমাকে ফোন করার কারণ বুঝতে পারলাম না। এ বাড়িতে যখন আসলাম তখন দুপাশে ঝোপঝাড়, অজস্র ফুল ফুটে থাকতো। এবার দেখলাম ফুলগুলো যেন ঝরে যাচ্ছে। জলধরের একটা পোষা দেশি কুকুর আছে। সে রোজ বিকেলে দরজার কাছে বসে থাকতো। আমায় দেখলেই আনন্দে লেজ নাড়ত। আজ কুকুরটাকেও দেখতে পেলাম না। বাড়িতে ঢুকেই কেমন যেন অস্বাভাবিক থমথমে ভাব লক্ষ্য করলাম। অথচ বাড়িতে জলধর আছে, অনেক দিনের পুরনো রেনুও আছে। সিঁড়িতে উঠতে উঠতে পাখির খাঁচাগুলোর দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে যদি ভুল দেখে না থাকি তাহলে মনে হচ্ছে পাখিগুলো যেন হঠাৎ ভয় পেয়ে জড়সড় হয়ে আছে। রেনুর তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া,
লুকিয়ে আমার সঙ্গে দেখা করা সবই অদ্ভুত। আর সবচেয়ে আমায় স্তম্ভিত করে দিচ্ছে জলধরের গুম হয়ে থাকা। গল্প করা তো দূরের কথা, দু একটা মামুলি হ্যাঁ না করে ঘুমিয়ে পড়েছে। এইসবের মানে কি? ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমায় দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরছে। তাকালাম, দেখি জলধর। কি হয়েছে? জলধর চাপা গলায় বলল, কিছু শুনতে পাচ্ছ? কই না তো। ভালো করে কান পেতে শোনো। এবার শুনতে পেলাম শোঁ শোঁ করে ঝড়ের আওয়াজ, যেন দুরন্ত কালবৈশাখী ঝড় উত্তর দিকে মাঠগুলোর উপর দিয়ে ছুটে আসছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঝড় উঠেছে। না, ঝড় নয়। এদিকে জানলার দিকে তাকিয়ে দেখো। দেখলাম জমাট কালো অন্ধকার। সার সার নারকেল গাছগুলো নিশ্চল প্রহরীর মতো দাঁড়িয়ে, ঝড়ের চিহ্নও নেই। অদ্ভুত তো। আমি উঠে বসলাম। তাহলে কিসের শব্দ ওটা? অপেক্ষা করো, আরো কিছু শুনলে। হঠাৎ মিঠো ঝড়টা থেমে গেল। তারপরই দুম দুম করে শব্দ। শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কিসের শব্দ? সেটাই তো জানবার জন্যে তোমায় রাতে থাকতে বললাম। আজ 3 দিন ধরে প্রতি রাত্রে এই রকম শব্দ। বললে হয়তো বিশ্বাস করতে না, তাই ডেকে এনেছি। শব্দটা যে একটানা হচ্ছিল তা নয়, মাঝে মাঝে থেমে যাচ্ছিল। শব্দটা নিচ থেকে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ। তুমি কোনোদিন নিচে নেমে দেখেছ? না, সত্যি কথা বলছি, সাহস হয়নি। এমনকি এমনি সময়ে আবার সেই দুমদুম শব্দ। চলো দেখে আসি। দরকার নেই, বললাম। ভালো করে না দেখে কি করে বলবো? তুমি না যাও, আমি যাচ্ছি বলে আমি মশারির ভিতর থেকে বেরিয়ে এলাম। সুইচ অন করলাম, কিন্তু আলো জ্বলল না। জানি জ্বলবে না, পুরো বাড়ি অন্ধকার, হোক অন্ধকার। টর্চ আছে। আমি টর্চ জেলে নিচে নামতে লাগলাম। দেখি পিছনে পিছনে জলধর নামছে। তুমি আবার আসছো কেন? কি করব? তোমার একা ছেড়ে দিতে পারি না। তোমার একটা কুকুর ছিল না? সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলাম। এখনো আছে, তবে কদিন ধরে কিরকম হয়ে আছে, বোধহয় রোগে ধরেছে, আর বাঁচবে না। ওই যে, বলে টর্চটা সিঁড়ির নিচে ফেলল। দেখলাম একটা প্যাকিং বক্সের আড়ালে কুকুরটা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে, মুখটা দেওয়ালের দিকে, যেন এদিকের কিছু দেখবে না, শুনবেও না। কুকুরটা আমি কয়েক মুহূর্ত লক্ষ্য করলাম। দুমদুম শব্দটা কিছুক্ষণের জন্য থেমেছিল, আবার শুরু হলো। আমি টর্চ জ্বালিয়ে তত্তর করে নিচে নেমে এলাম। প্রথমে মনে হয়েছিল শব্দটা রান্নাঘরের পাশ থেকে আসছে, সেই দিকে ছুটে গেলাম। কিন্তু তখনই মনে হলো শব্দটা বাঁ দিকের ভাড়ার ঘর থেকে আসছে। সেখানে গিয়ে যখন দাঁড়ালাম, তখন মনে হলো শব্দটা বাইরে থেকে আসছে। ছুটলাম মাঠের দিকে। যেমন করে হোক শব্দটার কারণ আবিষ্কার করতেই হবে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে মাঠের দিকে ছুটছি তো ছুটছি। পিছনে জলধর চিৎকার করে উঠল, রমেন, কোথায় যাচ্ছ? ফিরে এসো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তাই তো, পাগলের মতো কোথায় ছুটছিলাম? এখানে তো কোনো শব্দ নেই। ঠিক তখনই আবার গুম গুম শব্দ। এবার মনে হলো বাড়ির মধ্যে থেকে শব্দটা আসছে। ছুটে এলাম বাড়িতে। কোথায় যাচ্ছিলে? শব্দ তো কাছেই। ওই শোনো, এই যে এই যে এই ঘরে। জলধর এসে দাঁড়ালো ওর সংগ্রহশালার দরজার সামনে। ও যা কিছু পুরনো জিনিস আজ পর্যন্ত কিনেছে সব এই ঘরে রাখে। দাঁড়াও, তালাটা খুলি, বলে জলধর তুয়ার পকেট থেকে চাবি বের করে তালা খুলতে লাগলো। আমি টর্চটা জ্বালিয়ে ধরে রইলাম।
দেখলাম ভয় উত্তেজনায় ওর হাত কাঁপছে। জনাত করে শেকলটা দরজার উপর আছড়ে পড়ল। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই শব্দটা থেমে গেল, আর এক ঠান্ডা বাতাস কাঁপুনি ধরিয়ে দিল। এই ঘরের বাতাসটা দেখছি খুব ঠান্ডা। ও কোনো উত্তর দিতে পারছে না। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল জলধর, এই ঘরটা থেকেই শব্দটা হয়। তুমি বাইরে গিয়ে শোনো, শব্দটা আর অন্য কোথাও হচ্ছে না। জলধর একবার বাইরে থেকে ঘুরে এসে বলল, ঠিকই বলেছ, শব্দটা কোথাও নেই। কিন্তু যে 2 মিনিট জলধর বাইরে ছিল, সেই 2 মিনিট একলা এই ঘরে দাঁড়িয়ে আমার শরীরের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার গলা টিপে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। আপনারা শুনছিলেন ভৌতিক অমনিবাস থেকে মানবেন্দ্র পালের লেখা রহস্যময় আলমারি গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। আপনাদের গল্পটি কেমন লাগলো? এটি প্রথম পর্ব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার ফিরে আসব। আর আপনারা কমেন্ট করে জানান আপনাদের গল্পগুলি কেমন লাগছে। আর সবাইকে ধন্যবাদ জানাই। আবার আমাদের পরিবার এখন 50,000 পার করে গেছে। আপনাদের এই ভালোবাসা আমরা সব সময়ের জন্য মাথায় তুলে রাখব। আর আপনাদের কি কি প্রয়োজন, কী রকম গল্প চান, আমাদেরকে কমেন্ট করুন। কমেন্ট না এলে আমরা তো বুঝতে পারছি না কীরকম আপনাদের গল্প চাই। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে দ্বিতীয় পর্ব নিয়ে। ধন্যবাদ।